students, welcome to SB Maths Stat Physics class. এই ক্লাসে আমরা বাইনারি রিলেশন নিয়ে আরো বেশ কিছু কথা বলবো, সেটা শোনো। ধরো এ হলো একটা নন এমটি সেট আর রো হচ্ছে একটা বাইনারি রিলেশন এ সেটে ডিফাইন করা হয়েছে। এবার যদি এই রিলেশনটা রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক and ট্রানজিটিভ হয়ে থাকে, তাহলে আমরা এই রিলেশনটাকে বলবো পার্শিয়াল অর্ডার রিলেশন। পার্শিয়াল অর্ডার রিলেশন, এবং এটা আমি এটা এর আগের এপিসোডেও আলোচনা করেছিলাম। যদি রো একটা পার্শিয়াল অর্ডার রিলেশন হয় অন আ নন এমটি সেট, তাহলে ইউজুয়ালি এই ধরনের রিলেশনকে আমরা এইভাবে এই চিহ্ন দিয়ে ডিনোট করে থাকি। ইউজুয়ালি করাটা কোনো বাধ্যতামূলক তা নয়, কিন্তু ইউজুয়ালি করে থাকি এইটা, এবং এটাকে আমরা পড়ব লেস দ্যান অর ইকুয়াল টু। কিন্তু মনে রাখবে যে লেস দ্যান অর ইকুয়াল টু বা এরকম যে চিহ্ন এমনি যে ছোটবেলা থেকে যে দেখে আসছো, যেমন 5 লেস ইকুয়াল টু 9 যে লেখা যায়, 5 লেস ইকুয়াল টু 5 লেখা যায়, এই মানে এরকম ভাবে এটাকে ভাববে না। এটা জাস্ট রো একটা যে রিলেশন যেটা এই তিনখানা কন্ডিশন স্যাটিসফাই করেছে, সেই ক্ষেত্রে রো কে আমরা এই রকম ভাবে ডিনোট করে থাকি এবং পড়বো আমরা লেস দেন অর ইকুয়াল টু, কিন্তু এটার সঙ্গে এটাকে গুলিয়ে ফেলবে না। বুঝতে পেরেছো? তো এই হলো পার্শিয়াল অর্ডার রিলেশন। আর একটা সেট, এবং এই ক্ষেত্রে আমরা এ কমা লেস ইকুয়াল টু এইরকম যে সিস্টেমটা আছে, এটাকে আমরা বলবো পার্শিয়াল অর্ডার্ড সেট। পার্শিয়ালি অর্ডার্ড সেট, কিংবা এখান থেকে কথাটা আসছে পোস্ট সেট। এর মানে কি? পার্শিয়ালি অর্ডার্ড সেট বা পোস্ট সেট বলতে আমরা কি বুঝবো না, একটা নন এমটি সেট টুগেদার উইথ আ পার্শিয়াল অর্ডার রিলেশন ডিফাইন্ড অন ইট। তাহলে দু একটা এক্সাম্পল নিই। ধরো একটা এক্সাম্পল তো এরকম নেওয়া যায় যে এই যে স্ক্রিপ্ট এস, এটা হলো সেট অফ অল সেটস। অনেক সময় সেট অফ অল সেটস এটাকে এভাবেও বলা হয়, ফ্যামিলি অফ অল সেটস। তফাৎ কিছুই নেই, একই ব্যাপার। মানে যত রকমের সেট আছে, যে কোনো একটা সেট নাও, সেটা এই স্ক্রিপ্টেস এই সেটের একটা মেম্বার। এবার এস সেটের উপর আমি একটা রিলেশন রো ডিফাইন করছি। কিরকম না, এস সেটের যদি দুটো এলিমেন্ট হয় এ আর বি, তাহলে এ রো বি হবে ইফ এ ইজ আ সাবসেট অফ বি, কমা এ কমা বি কোথাকার এলিমেন্ট না এই
স্ক্রিপ্ট এস এর এলিমেন্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে খেয়াল করে দেখো যে এই A is a subset of itself. This is true for every element A of S. So the relation is reflexive. দেখো symmetric A subset of B আর B subset of A একমাত্র কখন হয় না A equal to B। এর মানে কি রিলেশনটা অ্যান্টি সিমেট্রিক। আর ট্রানজিটিভ তো খুবই সহজ, এ মানে খুবই অবভিয়াস, যদি এ সাবসেট অফ বি হয় আর বি সাবসেট অফ সি হয় তাহলে এ সাবসেট অফ সি। সো এই রিলেশনটা ট্রানজিটিভও, এই কারণে এই রিলেশনটা হলো পার্শিয়াল অর্ডার রিলেশন। সুতরাং এ এস কমা এটা কি হয়ে গেল একটা সেট। এবার আরেকটা দেখা যাক, ধরো n হলো সেট অফ অল ন্যাচারাল নাম্বারস। এর উপরে একটা রিলেশন রো ডিফাইন করছি কিরকম না এ রো বি হবে ইফ এ ইজ আ ডিভাইজার অফ বি, কমা এ কমা বি কোথাকার এলিমেন্ট, স্বাভাবিকভাবে এন এর এলিমেন্ট। খুব সহজেই দেখো দেখতে পাওয়া যাচ্ছে যে রো হলো একটা পার্শিয়াল অর্ডার রিলেশন অন দ্য সেট এন। সো এন কমা রো এটা হয়ে গেল একটা সেট। আরেকটা এক্সাম্পল নাও, ধরো এই হলো আর মানে হলো সেট অফ রিয়েল নাম্বারস, অল রিয়েল নাম্বারস, যেভাবে আমরা রিয়েল নাম্বারসকে এখনো অবধি বুঝে এসছি। আর এখানে রিলেশন রোটা ডিফাইনই করা হচ্ছে না এ রো বি হবে ইফ এ লেস ইকুয়াল টু বি, এ বি বিলংস টু আর। মনে রাখবে এই লেস ইকুয়াল টুটা এমনি রিয়েল নাম্বারের যে ইউজুয়াল লেস ইকুয়াল টু, যেমন 5 লেস ইকুয়াল টু 7, 9 এরকম যেগুলো আমরা যেমনটা জানি সেই অর্থেই এটা ব্যবহার হয়েছে এখানে। ঠিক আছে, আর রিয়েল নাম্বার এখানে এই সেটটা বলতেও আমরা ইউজুয়ালি যে রিয়েল নাম্বারের সেটটা বুঝে এসছি। খেয়াল করে দেখো যে এই লেস ইকুয়াল টুটা অর্থাৎ এই রোটা হচ্ছে একটা পার্শিয়াল অর্ডার রিলেশন। এই কারণে আমরা কি বলতে পারি যে আর কমা রো হলো একটা সেট, মানে পার্শিয়ালি অর্ডার্ড সেট। বুঝতে পেরেছো? এবার স্ট্রিক্ট অর্ডার রিলেশন, স্ট্রিক্ট অর্ডার রিলেশন। তো এ ধরে নাও একটা নন এমটি সেট, এ ধরে নাও একটা নন এমটি সেট, এর উপরে একটা রিলেশন রো ডিফাইন করেছি। এই রোটা যদি এরকম হয় যে ফর অল এ বিলংস টু ক্যাপিটাল এ রো বার এ, বা এটাকে কি বলা যায় এ রো কেটে দাও এ, মানে এর যে কোনো এলিমেন্টের সঙ্গে তার নিজের রো রিলেশন নেই, মানে একদম অ্যান্টি রিফ্লেক্সিভ বলা যায়। মানে রিফ্লেক্সিভ যে রিলেশন, মানে রিফ্লেক্সিভিটির কোনো ধরনের একদম চিহ্ন থাকা চলবে না, এটা তার হচ্ছে এমনি কমন মানে হলো। মানে আসল কথাটা কি যে এর যে কোনো এলিমেন্টই নাও না কেন তার সঙ্গে তার নিজের রো রিলেশন থাকবে না। তাহলে আমরা এটা হলো 1 নম্বর শর্ত, মানে রো রিলেশনটা এমন যা এই প্রথম শর্তকে মেনে চলে।
2 নম্বর শর্ত হচ্ছে যে এটা ট্রানজিটিভ, না 2 নম্বরটা এরকম করে দাও, এটা 3 নম্বর, হ্যাঁ, আর 2 নম্বরটা করে দাও এটা অ্যান্টি সিমেট্রিক। মানে রো রিলেশনটা কিরকম, প্রথমত এইটা, দ্বিতীয়ত অ্যান্টিসিমেট্রিক, তৃতীয় হচ্ছে ট্রানজিটিভ। তাহলে এই রো রিলেশনকে বলা হয় স্ট্রিক্ট অর্ডার রিলেশন। তো রো যদি একটা স্ট্রিক্ট অর্ডার রিলেশন হয় তাহলে ইউজুয়ালি যে নোটেশনটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে এইটা, এবং এটাকে আমরা পড়ব লেস দ্যান। মনে রাখবে এটা নোটেশন, কিন্তু লেস দ্যান এই কথাটাও একটা নোটেশন, বুঝতে পারি, জাস্ট একটা বলার জন্য, মানে উচ্চারণ করার জন্য এই শব্দটা ব্যবহার করা হয়েছে, কি না লেস দ্যান, কিন্তু এটা ইউজুয়াল লেস দ্যানের সঙ্গে গুলিয়ে ফেলবে না। একটা কথা খালি বলে রাখি, সেটা হলো পার্শিয়াল অর্ডার রিলেশনকে আমি কি বলেছিলাম, এইভাবে ডিনোট করতে, মানে এইভাবে ইউজুয়ালি ডিনোট করা হয়, এটাকে পড়া হয় লেস দ্যান অর ইকুয়াল টু। এইভাবেও কেন করা হবে না, এইভাবেও করা হয়, মানে এইভাবে ইউজ করা হয়, মানে এই সিম্বলটাও ইউজ করা হয়, এবং এরকম সিম্বল ইউজ করলে আমরা পড়ব গ্রেটার দ্যান অর ইকুয়াল টু। তেমনি স্ট্রিক্ট অর্ডার রিলেশনের ক্ষেত্রে এই নোটেশনটা যেমন ব্যবহার করা হয়, এই নোটেশনটাও ব্যবহার করা হয়। এই নোটেশনটা ব্যবহার করলে আমরা পড়ি লেস দ্যান, আর এই নোটেশনটা ব্যবহার করলে আমরা পড়ি গ্রেটার দ্যান। আবার বলে রাখছি, এই নোটেশনগুলো, এগুলো সব নোটেশন, মানে সিম্বলস, লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান অর ইকুয়াল টু, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, এই ধরনের সিম্বলকে পড়ার একটা ধরন। সুতরাং এটা ছোটবেলায় যে লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস ইকুয়াল টু, গ্রেটার ইকুয়াল টু, এটার সঙ্গে এটাকে কিন্তু গুলিয়ে ফেলবে না, কারণ মূল থিওরিতে চলে এসো যে রো রিলেশনকে বলা হবে স্ট্রিক্ট অর্ডার রিলেশন কখন না, যখন এই 3খানা শর্ত পূরণ হয়। ইফ দিস 3 কন্ডিশনস আর স্যাটিসফাইড, দেন রো ইজ আ স্ট্রিক্ট অর্ডার রিলেশন। এবং if rho is a strict order relation, then we can use this notation or this notation for the relation rho. বুঝতে পেরেছো? ধরো a, rho হলো একটা পোসেট, মানে পার্শিয়ালি অর্ডার্ড সেট। এবার যদি আমরা এরকম এলিমেন্ট দেখি, ঠিক আছে, if a, b belongs to A such that either A row B or B row A, then we say that elements A and B are comparable। তখন আমরা কি বলবো যে A আর B এলিমেন্টস হচ্ছে কম্পেয়ারেবল। মানে সোজা কথা কি হলো, তাহলে এ সেটের দুটো এলিমেন্ট এ আর বি কে আমরা কম্পেয়ারেবল তখনই বলবো যে আইদার এ রো বি হবে, মানে এর সঙ্গে বি এর রিলেশন আছে, অথবা বি এর সঙ্গে এর রিলেশন আছে। খেয়াল রাখবে, এ রো যদি একটা পোসেট হয় তাহলে এ সেটে এমন এলিমেন্ট থাকতেই পারে, ইউ আর ভি নাম দিলাম, এখানে ইউ রো বার ভি হয়েছে, আবার ভি রো বার ইউ হয়েছে, হতেই পারে। যেমন দেখো যে আমরা ওই যে এক্সাম্পলটা নিয়েছিলাম যে এন সেটে রিলেশন ডিফাইন করা হয়েছে রো, কিরকম না এ রো বি হবে ইফ এ ইজ আ ডিভাইজার অফ বি। সেই ক্ষেত্রে দেখো যে 5 আর 7, 5 রো বার 7 হয়েছে, 7 রো বার 5 হয়েছে, মানে 5 এর সঙ্গেও 7 এর রো রিলেশন নেই,
7 এর সঙ্গেও 5 এর রো রিলেশন নেই, হতেই পারে না হওয়ার কিছু নেই, অর্থাৎ এই ক্ষেত্রে 5 আর 7 কম্পেয়ারেবল নয়। দ্যাট মিনস একটা পোসেট এমন অনেক, মানে পোসেট মানেই যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট কম্পেয়ারেবল হবে, যে কোনো দুটো এলিমেন্ট কম্পেয়ারেবল হবে এমন কোনো মানে নেই। কম্পেয়ারেবল হওয়া মানে কি নিশ্চয়ই বুঝতে পেরেছো। হয়তো এ সেটের দুটো এলিমেন্ট যদি এ আর বি হয় তাহলে এ আর বি কম্পেয়ারেবল যদি আইদার এ রো বি হয় অর বি রো এ হয়। ধরো এ হলো একটা নন এমটি সেট, এ সেটে একটা রিলেশন রো ডিফাইন করা হয়েছে এবং যেটা পার্শিয়াল অর্ডার রিলেশন, এবং আরো একটা শর্ত যদি আমি দেখি হোল্ড করছে, যে শর্তটা হলো যে এ সেটের যে কোনো দুটো এলিমেন্ট কম্পেয়ারেবল, তাহলে আমরা এই রিলেশন রোকে বলবো টোটাল অর্ডার রিলেশন। কি বলবো? টোটাল অর্ডার রিলেশন। তাহলে টোটাল অর্ডার রিলেশন মানেটা কি? মানে রো একটা রিলেশন একটা নন এমটি সেটে ডিফাইন করা হয়েছে, তাহলে রোকে আমরা কখন বলবো টোটাল অর্ডার রিলেশন? যদি রো 1 নম্বর হয় পার্শিয়াল অর্ডার রিলেশন, যার মানে তো নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পেরে গেছো ভালো করে। আর নাম্বার 2 হলো ফর অল এ কমা বি বিলংস টু এ আইদার এ রো বি অর বি রো এ। তাহলে আমরা বলবো যে রো হলো একটা টোটাল অর্ডার রিলেশন। টোটাল অর্ডার রিলেশনের আরেকটা নামও আছে, সেই নামটা হলো লিনিয়ার অর্ডার রিলেশন। আর এই যে প্রপার্টি, ঠিক আছে, যে ফর অল এ বি বিলংস টু এ আইদার এ রো বি অর বি রো এ, এই প্রপার্টির একটা নাম আছে, সে নামটা হলো ল অফ ডাইকোটমি। ডাইকোটমি, ল অফ ডাইকোটমি। বুঝতে পেরেছো? এই যে প্রপার্টিটা, এটাকে ল অফ ডাইকোটমিও বলা হয়। এই ক্ষেত্রে এই যে এটা তো পোসেট বটেই, এ রো এটা তো পোসেট বটেই, এই পোসেটটাকে আমরা বলবো টোটাল অর্ডার্ড সেট। কি বলবো? টোটাল অর্ডার্ড সেট। এরকম বলতে পারি ওটা হচ্ছে লিনিয়ারলি অর্ডার্ড, সেটটা হচ্ছে লিনিয়ারলি অর্ডার্ড বা টোটাল অর্ডার্ড সেট। টোটাল অর্ডার্ড সেট কথাটাই বেশি ভালো। দেখো এই পুরো কথাটাকে এভাবেও বলা যায়, সেটা হচ্ছে যে এবার এটাকে আমরা পার্শিয়াল অর্ডার রিলেশনটাকে আমরা স্ট্রিক্ট অর্ডার রিলেশন বললাম। একটু খুলে বলা যাক, সেটা হলো এ হলো একটা নন এমটি সেট, আর এ সেটে একটা রিলেশন এটা দিয়ে ডিনোট করলাম, ডিফাইন করা হয়েছে, যেটা হলো স্ট্রিক্ট অর্ডার রিলেশন। স্ট্রিক্ট অর্ডার রিলেশন। A strict order relation, this is defined on the set A. এবার if moreover, ঠিক আছে, for all a comma b belongs to A, either A less than B, কারণ এটা less than পড়ি তো, or A equal to B,
or b less than a, then একই কথাই তো বললাম, আগে যা বলেছি দেখো সেই কথাটাই বলেছি, কিন্তু এখন রিলেশনটা স্ট্রিক্ট অর্ডার রিলেশন ডিফাইন করেছিলাম। তাহলেও আমরা কি বলবো যে এই অর্ডার রিলেশন, তাহলে আমরা কি বলবো, দ্য সেট এ ইজ না এইরকম, দ্য এই যে এ কমা রো না তো এ লেস দেন, এটাকে কি বলবো, টোটাল অর্ডার সেট। এটাকে কি বলবো, টোটাল অর্ডার সেট। এবং এই যে প্রপার্টিটা আছে, এই প্রপার্টিকে তো বলি আমরা ল অফ ট্রাইকোটমি। ল অফ ট্রাইকোটমি। তো ল অফ ট্রাইকোটমিটা কি, ফর অল এ বি বিলংস টু এ, either a less than b or a equal to b or b less than a। মনে রাখবে এই লেস দেন মানে একটা স্ট্রিক্ট অর্ডার রিলেশন এ সেটে ডিফাইন করা হয়েছে, এবং তার মানেটা কি সেটা তো আগেই বলে দিয়েছি। ধরো এ লেস ইকুয়াল টু হলো একটা পোসেট, মানে লেট দিস বি আ পোসেট। এবার এর মানেটা কি, এর মানে হলো এটা হচ্ছে একটা পার্শিয়াল অর্ডার রিলেশন ডিফাইন্ড অন দ্য সেট এ। এবার এস হচ্ছে সাবসেট অফ এ অ্যান্ড এস নন এমটি। যদি আমি দেখি যে এস লেস ইকুয়াল টু, এটা হলো টোটাল অর্ডার সেট, টোটাল অর্ডার সেট। যদি আমরা দেখি যে এস লেস ইকুয়াল টু হচ্ছে টোটাল অর্ডার সেট, তাহলে আমরা এইটাকে বলবো চেইন। খেয়াল করবে যে এটাকে চেইন কথাটা বলা মানে কি, প্রথমত তো লেস ইকুয়াল টুটা হলো একটা পার্শিয়াল অর্ডার রিলেশন ডিফাইন্ড অন দ্য সেট এস, ঠিক। আর আরেকটা কি না, এনি টু এলিমেন্টস অফ এস আর কম্পেয়ারেবল, এই তো তার মানে। তাহলে এটাকে বলবো টোটাল অর্ডার সেট। তো এবার আরেকটা জিনিস দেখো, যে যদি মনে রাখবে ইফ কথাটা ভুলে যাবে না, ইফ there exist u belongs to s such that ki u less equal to a for all a belongs to s, then আমরা বলবো then u is said to be, then u is said to be the least element of S। তো দা বলাটা ঠিক হবে না, is said to be a least element of S। কি বলবো, লিস্ট এলিমেন্ট। মনে রাখবে ছোটবেলাকার লিস্ট এলিমেন্ট বলতে যা বোঝায় ওটার সঙ্গে এটাকে পুরো গুলিয়ে ফেলবে না। কখন লিস্ট এলিমেন্ট বলা হয়, ডেফিনিশন এসো, এস লেস ইকুয়াল টু হলো একটা টোটাল অর্ডার সেট, মানে একটা চেইন। যদি এস থেকে একটা এলিমেন্ট খুঁজে পাওয়া যায় ইউ, এমন যে ইউ এর সঙ্গে এস সেটের প্রত্যেকটা এলিমেন্টের লেস ইকুয়াল টু রিলেশন আছে, তাহলে ইউ কে বলবো লিস্ট এলিমেন্ট অফ এস। এবার দেখো এখানে যে এ লেস ইকুয়াল টু পোসেট নিয়েছিলাম,
পোসেটের বদলে এটাকে যদি লিনিয়ারলি অর্ডার্ড সেট বা একই তো মানে, বা এটাকে আরেকটা কি বলা যায়, টোটালি অর্ডার্ড সেট। যদি এ লেস ইকুয়াল টু কে আমরা লিনিয়ারলি অর্ডার বা টোটালি অর্ডার সেট নিই, আর এস যদি সাবসেট অফ এ হয় আর এস যদি নন এমটি হয়, তাহলে আর এটা অটোমেটিক্যালি দেন এটা একটা টোটালি অর্ডার সেট হচ্ছেই বা লিনিয়ারলি অর্ডার সেট হচ্ছেই, এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। এবার ওয়েল অর্ডার্ড সেট কাকে বলে? এ লেস ইকুয়াল টু, এটা হলো টোটালি অর্ডার্ড সেট, টোটালি অর্ডার্ড সেট। এ লেস ইকুয়াল টু হচ্ছে এটা টোটালি অর্ডার্ড সেট। এই টোটালি অর্ডার্ড সেটকে বলবো ওয়েল অর্ডার্ড সেট। এই যে টোটালি অর্ডার্ড সেট, এটাকে বলবো ওয়েল অর্ডার্ড সেট। কখন না, ইফ every non-empty subset of A has a least element in every non-empty subset, নাম দিদি S, every non-empty subset S of A has a least element in S. এবার কয়েকটা এক্সাম্পলস নেওয়া যাক। প্রথম এক্সাম্পলটা এরকম নেই আমরা, যে এসটা হলো S is the set of all positive divisors of 30। আর এস সেটে একটা রিলেশন ডিফাইন করছি, লেস ইকুয়াল টু হলো তার নোটেশন কিরকম না, এ লেস ইকুয়াল টু বি ইফ এ ইজ আ ডিভাইজার অফ বি। এ আর বি কোথায় আছে না, এস এ আছে। তো খেয়াল করে দেখো যে এই লেস ইকুয়াল টুটা রিফ্লেক্সিভ তো হচ্ছে, কারণ এ যদি এস এর যে কোনো এলিমেন্ট নিই তাহলে এ ইজ আ ডিভাইজার অফ ইটসেলফ। সো এই লেস ইকুয়াল টু রিলেশনটা হলো রিফ্লেক্সিভ। আর অ্যান্টি সিমেট্রিকও হচ্ছে, কারণ এ লেস ইকুয়াল টু বি বললে এ ইজ আ ডিভাইজার অফ বি, আর বি লেস ইকুয়াল টু এ বললে বি ইজ আ ডিভাইজার অফ এ। তাহলে এ ইজ আ ডিভাইজার অফ বি অ্যান্ড বি ইজ অলসো আ ডিভাইজার অফ এ। এই কাণ্ডটা একমাত্র তখনই ঘটতে পারে যদি এ ইকুয়াল টু বি হয়। এর মানে হলো লেস ইকুয়াল টু হচ্ছে অ্যান্টি সিমেট্রিক। ট্রানজিটিভও খুব সহজ, কারণ এ লেস ইকুয়াল টু বি হলো বি লেস ইকুয়াল টু সি হলো, এর মানে কি এ ইজ আ ডিভাইজার অফ বি, বি ইজ আ ডিভাইজার অফ সি, তাহলে তো এ ইজ আ ডিভাইজার অফ সি। এই কারণে লেস ইকুয়াল টু হলো ট্রানজিটিভ। এই কারণে লেস ইকুয়াল টু হয়ে গেল একটা পার্শিয়াল অর্ডার রিলেশন। সুতরাং এস কমা লেস ইকুয়াল টু একটা পোসেট হলো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা কি এই লেস ইকুয়াল টু একটা টোটাল অর্ডার রিলেশন হয়েছে? টোটাল অর্ডার রিলেশন হতে গেলে এস এর যে কোনো দুটো এলিমেন্ট কম্পেয়ারেবল হতে হবে। তাহলে যে কোনো দুটো এলিমেন্ট কি কম্পেয়ারেবল? এস সেটে দেখো একটা এলিমেন্ট তো 3 আছেই, কারণ 3 ইজ এ ডিভাইজার অফ 30। আরেকটা এলিমেন্ট 5ও আছে এস সেটে, কারণ 5 ইজ অলসো আ ডিভাইজার অফ
30, কিন্তু 3 আর 5 কিন্তু কম্পারেবল নয়, মানে 3 neither 3 is a divisor of 5 nor 5 is a divisor of 3, এই কারণে এই লেস ইকুয়াল টুটা টোটাল অর্ডার রিলেশন হলো না। এন সেটটা হচ্ছে সেট অফ অল ন্যাচারাল নাম্বারস, এরপর একটা রিলেশন ডিনোট করলাম, এটা দিয়ে ডিফাইন করা হয়েছে। কিভাবে ডিফাইন করছি না, আমি বলছি এ লেস ইকুয়াল টু বি হবে ইফ এ ইজ আ ডিভাইজার অফ বি। এ আর বি কোথাকার এলিমেন্ট? স্বাভাবিকভাবেই এন এর এলিমেন্ট। তাহলে দেখো যে খুব সহজেই দেখতে পাবে, এবং আগেও আমি আলোচনা করেছি যে এই রিলেশনটা হলো একটা পার্শিয়াল অর্ডার রিলেশন, পার্শিয়াল অর্ডার রিলেশন। কিন্তু এই রিলেশন টোটাল অর্ডার রিলেশন নয়। কেন নয়? খুব সোজা, কারণ এন সেটে একটা এলিমেন্ট হচ্ছে 5 আর একটা এলিমেন্ট হচ্ছে 7, তো 5 লেস ইকুয়াল টু 7 এটাও লেখা যাবে না, আর 7 লেস ইকুয়াল টু 5 এটাও লেখা যাবে না। কারণ 5 লেস ইকুয়াল টু 7 যদি লিখতে হতো তাহলে 5কে ডিভাইজার অফ 7 হতে হয়, যে কথাটা ঠিক নয়। 7 লেস ইকুয়াল টু 5 লিখতে গেলে 7 ইজ আ ডিভাইজার অফ 5 হতে হয়, সেটাও ঠিক নয়। তাহলে এটা হয়নি, এটাও হয়নি, তাহলে এটা টোটাল অর্ডার রিলেশন নয়। এবার আমরা সেট নিচ্ছি এস, যেটা এন এর সাবসেট। কিরকম না 1 3 3 স্কোয়ার 3 কিউব 3 পাওয়ারে 4 এরকম, এবং এই একই রিলেশন এসে তাহলে ডিফাইন্ড হয়ে আছে। তাহলে লেস এস কমা লেস ইকুয়াল টু ব্যাপারটাকে দেখা যাক। এটা যে পার্শিয়াল অর্ডার রিলেশন, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, সুতরাং এটা একটা কোসেট হয়েছে, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা দেখতে চাই এটাকে টোটাল অর্ডার রিলেশন। এবার দেখো যে যে কোনো দুটো এলিমেন্ট নাও, এই দুটো এলিমেন্ট কম্পেয়ারেবল। দেখো যে কোনো দুটো এলিমেন্ট নাও, ঠিক না? যেমন এই দুটো এলিমেন্ট নাও, তাহলে এটা তো এর ডিভাইজার। তো দেখো এখানে প্রত্যেক যে কোনো দুটো এলিমেন্টই নাও না কেন, এরা কম্পেয়ারেবল, মানে আইদার এ লেস ইকুয়াল টু বি হচ্ছে অর বি লেস ইকুয়াল টু এ হচ্ছে। এই কারণে এটাকে আমরা কি বলতে পারি? চেন। কিন্তু ধরা যাক যে ইনিশিয়ালি তুমি যদি এস সেটটাকে এটাই নিতে, ইনফিনিটি ভুলে যাও, আর লেস ইকুয়াল টু ডিফাইন করলাম যেখানে এ ইজ আ ডিভাইজার অফ বি, যেখানে এ বি বিলংস টু এস, তাহলে কিন্তু সেক্ষেত্রে এস লেস ইকুয়াল টুটা কি হয়ে গেল, আর এই রিলেশনটা কি হলো? টোটাল অর্ডার রিলেশন হয়ে গেল। আর এস লেস ইকুয়াল টু এটাকে আমরা কি বলতে পারি? টোটালি অর্ডার্ড সেট কিংবা লিনিয়ারলি অর্ডার্ড সেট। এবার ধরো এ লেস ইকুয়াল টু, এটা হচ্ছে টোটালি অর্ডার্ড সেট বা লিনিয়ারলি অর্ডার্ড সেট, আর এস হচ্ছে একটা সাবসেট অফ এ, এরকম চিহ্ন দিই, এসটা হলো একটা সাবসেট অফ এস। লেট এবার ইফ, মনে রাখবে ইফ কথাকে ভুলে যাবে না, ইফ দেয়ার এক্সিস্ট ইউ বিলংস টু এ such that x less equal to u for all x belongs to s, এখানে খেয়াল রাখবে ইউটা কিন্তু এতে আছে, such that x less equal to u for all x belongs to s, তাহলে then u is said to be an upper bound of s। এই nটাকে এখানে লিখে দিই,
is said to be an upper bound of S. কি বলবো? An upper bound of S. বুঝতে পেরেছো? যদি A সেট থেকে একটা এলিমেন্ট খুঁজে পাও, নাম দিলাম U, such that x হচ্ছে less equal to U for all x belongs to S, তাহলে U কে বলা হবে upper bound of S. আর যদি আরেকটা এলিমেন্ট এরকম খুঁজে পাই, V নাম দিলাম, such that V less equal to x for all x belongs to S, then V is said to be a lower bound. কি বলবো? Lower bound of S. আর যদি দেখি যে S সেটের একটা আপার বাউন্ড আছে, তুমি একদম শিওর হয়ে গেছো, এমন হতে পারে যে S সেটে S একটা সাবসেট অফ A নিচে, তো S এর যে একটা আপার বাউন্ড থাকবেই তার কোনো মানে নেই, তেমনি S এর যে একটা লোয়ার বাউন্ড থাকবে সেরকম কোনো মানে নেই, এরকম কিছু কথা বলা হচ্ছে না। যদি শর্ত পূরণ হয় তবে ওটাকে আপার বাউন্ড বলা হবে বা লোয়ার বাউন্ড বলা হবে। যদি এস সেটের একটা আপার বাউন্ড আছে, এটা যদি তুমি এনশিওর করে ফেলতে পারো, তাহলে এস সেটটাকে বলা হবে বাউন্ডেড অ্যাভাব। বাউন্ডেড অ্যাভাব। আর যদি তুমি এটা এনশিওর করে ফেলতে পারো যে এস এর একটা লোয়ার বাউন্ড আছে, তাহলে এসটাকে বলা হবে বাউন্ডেড বিলো। আর যদি তুমি এটা এনশিওর করে ফেলতে পারো যে এস সেটের আপার বাউন্ড নেই, তাহলে এস সেটটাকে বলা হবে আনবাউন্ডেড অ্যাভাব। আনবাউন্ডেড অ্যাভাব। আর যদি তুমি এটা এনশিওর করে ফেলতে পারো যে এস সেটের কোনো লোয়ার বাউন্ড নেই, তাহলে এস সেটটাকে বলা হবে আনবাউন্ডেড বিলো। এস সেটটা যদি এমন হয় যেটা বাউন্ডেড অ্যাভাবও হয়েছে অ্যান্ড বাউন্ডেড বিলো হয়েছে, তখন এস সেটটাকে বলা হয় বাউন্ডেড। বুঝতে পেরেছো? মনে রাখবে, এই যে পার্শিয়াল অর্ডার রিলেশন থেকে এখন অবধি যা পড়ালাম, সেটা তো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার তো খুব গুরুত্বপূর্ণ পার্ট তো বটেই, যেমনটা দেখতেই পাচ্ছ। কিন্তু আমরা পরবর্তীকালে রিয়েল অ্যানালিসিস যখন করব, তখন দেখব যে এই আইডিয়াসগুলো সেখানে প্রচণ্ডভাবে কাজে লাগে। সুতরাং এটাকে খুব ভালো করে পড়বে, একটু যত্ন নিয়ে পড়বে আর ভাববে। এই যে এটা টোটালি অর্ডার সেট, এটাকে শুধুমাত্র অর্ডার সেটও অনেক সময় বলা হয়। তো যখনই কখনো দেখবে যে কোনো সেট একটা অর্ডার সেট, এর মানে হলো ওটা টোটালি অর্ডার সেট বা লিনিয়ারলি অর্ডার সেট। আচ্ছা, নাল সেট তো এর একটা সাবসেট, এটা অলওয়েজ বাউন্ডেড অ্যাভাব। এটা বাউন্ডেড অ্যাভাবও বটে, বাউন্ডেড বিলো বটে। এবং এই ক্ষেত্রে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টই হলো এই নাল সেটের আপার বাউন্ড, আর এ সেটের প্রত্যেকটা এলিমেন্টই হলো নাল সেটের লোয়ার বাউন্ড। ধরলাম এ লেস ইকুয়াল টু, এটা হলো টোটালি অর্ডার সেট বা সিম্পলি অর্ডার সেট, আর এস হচ্ছে এর একটা সাবসেট। সাবসেট এই নোটেশন ইউজ করা যাবে। এস হচ্ছে সাবসেট অফ এ। আর এস সেটটা বাউন্ডেড অ্যাভাবও ধরে নিলাম। এস সেটটা বাউন্ডেড অ্যাভাব এটাও ধরে নিলাম। এবার ইফ মনে রাখবে কথাটা, ইফ
there exists an upper bound, नाम की दी u star दी है, u star of s such that u star টা হচ্ছে less equal to u for all upper bound u of s। ইউটা কি? ইউটা হলো এস এর যে কোনো আপার বাউন্ড। আর যদি আমি দেখি যে ইউ স্টার লেস ইকুয়াল টু ইউ হয়েছে, এরকম একটা আপার বাউন্ডও আছে এস এর, তাহলে ইউ স্টারটাকে বলবো লিস্ট আপার বাউন্ড অফ এস কিংবা সুপ্রিমাম অফ এস। ইফ এটা যদি হয় তাহলে দেন উই সে দ্যাট u star is a least upper bound, is a least upper bound or a supremum বা least upper bound বা a supremum of s। বুঝতে পেরেছো? আবার বলে রাখছি, ইউ স্টারকে যদি এস এর সুপ্রিমাম হতে হয় তাহলে ইউ স্টারকে লেস ইকুয়াল টু হতে হবে এস এর যে কোনো আপার বাউন্ডের থেকে। ইউ স্টার মাস্ট বি লেস ইকুয়াল টু ইউ, যেখানে ফর অল ইউ which are such that u is an upper bound of s। একই রকম ভাবে আমরা গ্রেটেস্ট লোয়ার বাউন্ডও ডিফাইন করতে পারি। সেটা কিভাবে করতে পারি? তাহলে if there exists a lower bound, if there exists a lower bound, এটা নোটেশনটাকে নিচে স্টার দিলাম, of a such that u হলো less equal to u star for all lower bounds, for all lower bounds হবে, আগেরটাতেও বাউন্স করে দেবে, হ্যাঁ, for all lower bounds u of s, then we say that u star is a greatest lower bound, greatest lower bound কিংবা or an infimum or an infimum of s। একটা বাউন্ডেড অ্যাভাব সেটের, আচ্ছা এই ক্ষেত্রে কিন্তু এস সেটটা বাউন্ডেড বিলো, হ্যাঁ, আগে ধরে নিতে হবে। বুঝতে পেরেছো? অত গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম বা ইনফিমাম একটা সেটের যে থাকবেই তার কোনো মানে নেই। সেটটা বাউন্ডেড অ্যাভাব হলে যে তার সুপ্রিম থাকবে তার কোনো মানে নেই। একটা সেট এস যদি বাউন্ডেড বিলো হয় তাহলে তার যে ইনফিমাম থাকবে তার কোনো মানে নেই, এরকম কোনো কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে যদি এরকম শর্ত পূরণ হয় তাহলে ওটাকে বলা হবে সুপ্রিমাম আর ওটাকে বলা হবে ইনফিমাম। খেয়াল রাখবে কথাটা। এবার একটা থিওরেমটা হলো যে লেট এ কমা লেস ইকুয়াল টু বি আ টোটালি অর্ডার্ড সেট, বা শুধু অর্ডার সেট বললেও চলে। লেট এস বি আ subset of A, let u star be a supremum of S, then u star is unique।
মানে এরকম ইউ স্টার এক এবং একমাত্র একটাই আছে, যদি থাকে তাহলে এক এবং একমাত্র একটাই আছে। প্রুফটা করতে পারবে? তা প্রুফটা করা যাক। ঠিক আছে, ধরলাম যে আরেকখানা সুপ্রিমাম হলো ইউ ড্যাশ স্টার। ইউ ড্যাশ স্টারটা ধরলাম আরেকটা সুপ্রিমাম। তাহলে প্রথমত ইউ স্টারটা যেহেতু সুপ্রিমাম, তাহলে ইউ স্টারটা তো এস এর একটা আপার বাউন্ড, আর এটা হলো সুপ্রিমাম। তাহলে নিয়ম অনুযায়ী ইউ ড্যাশ স্টার লেস ইকুয়াল টু ইউ হওয়ার কথা, কারণ এটা তো লিস্ট আপার বাউন্ড না, সুপ্রিমার ডেফিনিশন। সরি, ইউ না, ইউ স্টার। আবার যেহেতু ইউ স্টারটা হলো সুপ্রিমাম আর এইটা হচ্ছে একটা আপার বাউন্ড, তাহলে ইউ স্টার লেস ইকুয়াল টু ইউ ড্যাশ স্টার হবে। কিন্তু আমরা জানি যে লেস ইকুয়াল টু এই রিলেশনটা কি একটা পার্সিয়াল অর্ডার রিলেশন, সুতরাং এটা অ্যান্টি সিমেট্রিক। তাই অ্যান্টি সিমেট্রিক থেকে আমরা কি বলতে পারি যে এই দুটো কাণ্ড একমাত্র তখনই ঘটবে যখন ইউ ড্যাশ স্টার ইকুয়াল টু ইউ স্টার হবে। তাহলে আমরা কি দেখলাম যে অন্য যে কোনো সুপ্রিমামই নিই না কেন সেটা শেষমেশ ইউ স্টারই হয়ে যায়। মানে সুপ্রিমাম যদি থাকে তাহলে সেটা ইউনিক। একই রকমভাবে এটা নিজেরা করবে যে লেট এস বি এ সাবসেট অফ এস, আর ইউ নিচে স্টার দিলাম বি অ্যান্ড ইনফিমাম, বি অ্যান্ড ইনফিমাম of S, then U star is unique। নিশ্চয়ই করে ফেলতে পারবে। ধরো A, less equal to, এটা হচ্ছে টোটালি অর্ডার্ড সেট। এবার S হচ্ছে সাবসেট অফ A, এবং ধরে নিলাম যে S এর সুপ্রিমাম আছে। তাহলে এস এর সুপ্রিমামের নোটেশনটাকে আমরা এভাবে লিখি সুপ এস, আর এস এর যদি ইনফিমাম থাকে তাহলে তার নোটেশন লিখি ইনফ এস। জাস্ট নোটেশন, আর কিছু না। এবার আমরা আরেকটা থিওরেম করব, ভেরি ইম্পর্টেন্ট থিওরেম। লেট x comma less equal to be a totally ordered set। Then the following two statements are equivalent। কি সেই দুটো স্টেটমেন্ট? নাম্বার এ হলো if S is a non-empty subset of X that is bounded above has a supremum। নাম্বার বি স্টেটমেন্টটা হলো if S is a non-empty subset of X that is bounded below has an infimum।
এই থিওরেমটা ভেরি ইম্পর্টেন্ট থিওরেম, পরীক্ষা আসার পারপাসে বলছি না, পুরো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এবং বিশেষ করে রিয়েল অ্যানালিসিস বোঝার ক্ষেত্রে এই থিওরেমটা খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরেম। এই কথাটার মানেটা কি, যে যদি তুমি এ স্টেটমেন্টটাকে ট্রু ধরে নাও তাহলে বি স্টেটমেন্টটাও ট্রু হবে, প্রমাণ করে দেওয়া যাবে। আর যদি তুমি বি স্টেটমেন্টটাকে ট্রু ধরো তাহলে এ স্টেটমেন্টটাকে ট্রু প্রুফ করে ফেলতে পারবে। বা এইভাবেও বলতে পারো ঘুরিয়ে, যে যদি তুমি এ স্টেটমেন্টকে ধরে নাও ফলস তাহলে বি স্টেটমেন্টটাও ফলস, আর যদি তুমি বি স্টেটমেন্টকে ফলস ধরে নাও তাহলে এ স্টেটমেন্টটা ফলস। বুঝতে পেরেছ? কিন্তু এই থিওরেমের প্রুফ আমরা এই এপিসোডে করব না। তার কারণ হলো যে এই যে স্টেটমেন্ট বলে যে কথাটা আমি এখানে ব্যবহার করেছি, একটু স্টেটমেন্ট কাকে বলে, লজিক্যাল কানেক্টিভিটিস গুলো কি, তারপরে অ্যাটমিক স্টেটমেন্টস, কম্পাউন্ড স্টেটমেন্টস গুলো কি, এবং এটাকে কিভাবে আমরা এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিভাবে আমরা এটাকে নিয়ে ভাববো, ডিসকাস করব, এটা নিয়ে আমি একটা এপিসোড করব, যেটাকে প্রপোজিশনাল লজিকও বলা যায়। তারপর আবার আমরা এই প্রুফে চলে আসব এবং তখন বাইনারি রিলেশনস নিয়ে আরো বেশ কিছু কথা আছে, সেগুলো আলোচনা করব। যদি তোমাদের এই পুরো আলোচনা মানে এই এপিসোডে কোথাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আবার সেই একই কথা রিপিট করছি, যে আমার এই ভিডিও লেকচারটাকে আবার একটু ব্যাক করে সময় নিয়ে আরেকটু মন দিয়ে দেখো, বুঝতে পেরে যাবে। আর যদি প্রথম একটু খটখট লাগে, ঠিক ইচ্ছে যদি না করে, তাও একটু জোর দেবে। সাধারণত ক্লাস 11-12 অবধিও আমাদের যে ম্যাথমেটিক্সের যে ইউজুয়াল যে লার্নিং প্রসেসটা আছে সেখানে ঠিক এই ধরনের বিষয়গুলো নেই। এই কারণে ঠিক এই অনার্সে এসে, বিএসসি অনার্সে এসে অনেকেই এটা নিয়ে একটু ঘাবড়ে যায়। কিন্তু প্রথম দিকে যদি একটু যত্ন দাও, একটু সময় দাও, একটু মন দাও, দেখবে যে একটা সময়ের পর এগুলোকে বুঝতে পেরে যাবে। আর যখন তুমি বুঝতে পারবে দেখবে খুব ভালো লাগবে, মনের মধ্যে খুব একটা আনন্দের অনুভূতি হবে। আর তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, যদি কোনো অসুবিধা হয়, কোনো জায়গাটাকে যদি তুমি আরো অন্যরকমভাবে আমার কাছ থেকে চাও সেটা নিয়ে আমি আলোচনা করি, তাহলে সেই প্রশ্নগুলো, অসুবিধার কথাগুলো এখন স্ক্রিনে যে নাম্বারটা ভেসে উঠছে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো। এখন স্ক্রিনে যে মেইল আইডিটা ভেসে উঠছে সেখানে মেল করতে পারো। আর আরেকটা সুযোগ আছে, ইউটিউবের কমেন্ট সেকশনেও তোমরা কমেন্ট করে তোমাদের অসুবিধার কথা লিখে পাঠাতে পারো। যদি তোমাদের আমার ভিডিও লেকচারসগুলো উপকারে এসে থাকে, কাজে এসে থাকে, তাহলে আমার চ্যানেল এসবি ম্যাথ স্ট্যাট ফিজিক্স ক্লাস এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আরও বেশি বেশি বন্ধু বান্ধবের মধ্যে আমার এই ভিডিও লেকচারসগুলোকে শেয়ার করো।